আসসালামু আলাইকুম সবাইকে। প্রগ্রেসিভ ব্যাফের আরেকটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আছেন আমাদের অত্যন্ত প্রিয় মারুফ মল্লিক ভাই, সম্পাদক দ্য মিরর এশিয়া, অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক, বুদ্ধিজীবী। আমাদের সাথে আছেন আমাদের নিয়মিত আলোচক রন্টি চৌধুরী। রন্টি ভাইকে সবাই চিনেন। রন্টি ভাই একজন ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট। তো আজকে আমরা কথা বলবো সেনাবাহিনীর যে মধ্যে যে কুয়ের অ্যাটেম্প্ট গুলো হলো গত 4-5 দিন ধরে, এবং যেই ধরনের গুজব ছড়ানো হলো, যেই যারা এই কাজগুলো করতেছে সেই ফার রাইট নেটওয়ার্ক, এটার ব্যাপারে আমরা অলরেডি কিছু ভিডিও এবং কিছু লেখালেখি করতেছি, আপনারা সবাই জানেন। তো তাদের ব্যাপারে আমরা কিছু আলাপ আলোচনা করব, সেনাবাহিনীর মধ্যে কি হইতেছে, সেনাবাহিনী কি স্টেপ নিতেছে, তাদের নতুন আমরা কিছু একদম টাটকা খবর পেয়েছি, সেটা সবার বাংলাদেশে সবার জানা উচিত। মানে কি কি আলাপ হলো দরবার হলে, সেগুলো নিয়েই আমরা আজকে কথা বলবো। তো মারুফ ভাই, রন্টি ভাই, ওয়েলকাম আমাদের শোতে। মারুফ ভাই, থ্যাংক ইউ। আপনাকে দিয়ে শুরু করি আমি। আপনি যদি আমাদের বলতেন যে দরবার হলে আজকে কি আপডেট পেলেন এবং সেনাবাহিনীর মধ্যে কি কি আলাপ হলো, প্লিজ আপনি কন্টিনিউ করেন। জি, ধন্যবাদ। ইমতিয়াজ মির্জা এবং রন্টি চৌধুরী দুজনকে শুভেচ্ছা, এবং যারা আমাদের অনুষ্ঠান দেখছেন বিভিন্ন জায়গা থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এটা যেটা হচ্ছে, বাংলাদেশ তো গত কয়েকদিন ধরে আপনার গুজবের উপর ভাসছিল। জি। যারা এই গুজব রটিয়েছেন এবং গুজব কনজিউম করেছেন তারা প্রতি ভোরেই একটি নতুন বাংলাদেশ দেখার অপেক্ষায় ছিলেন, যদিও সেটা সেই নতুন বাংলাদেশটা হতো অধিক বিশৃঙ্খলময়, এনার্কিক এবং একটা অনিশ্চয়তার পথে যাত্রাকারী বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই গুজবই থেকে গিয়েছে। এটা একটা ভালো খবর, সুখবর আমাদের জন্য। এবং আজকে যেটা হয়েছে, আজকে সেনাবাহিনীতে একটা দরবার ছিল। আপনি জানেন এর আগেও 5ই আগস্টের আগে সম্ভবত 2 বা 3 আগস্ট একটা দরবার হয়েছিল হুম। সেনাবাহিনী। সেই দরবারের পরেই কিন্তু পরিস্থিতি বদলে যায়। হ্যাঁ। এবং আমরা যারা 5ই আগস্টে দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্নভাবে যুক্ত ছিলাম, সরাসরি বা বুদ্ধিবৃত্তিক ভাবে বা কথা বলা বা লেখালেখির মাধ্যমে, তখনই কিন্তু আমরা আসলে একটা আশার নতুন একটা প্রদীপ দেখতে পাই সেই দরবারের পরে, এবং আমরা 5ই আগস্ট সফল হয়েছি। তো এই এই গত কয়েকদিন ধরেও একটি সংঘবদ্ধ চক্র বা সুনির্দিষ্ট গোষ্ঠী বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের স্থিতিশীলতা, নানা কিছু নিয়ে তারা কথাবার্তা বলছিল, গুজব ছড়াচ্ছিল। সেই গুজবে কিন্তু আজকে পানি ঢেলে দিয়েছে আমি বলবো দরবারের যে সিদ্ধান্তগুলো আমরা দেখেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। সেই সূত্রগুলোর তথ্য যদি সঠিক হয়ে থাকে, আমরা ধরে নিতে পারি যে একদমই যে গুজবের মানে আগুনে পানি ঢেলে দিয়েছে আজকের দরবার। কারণ আজকের দরবারের অনেক বিষয়ে আলাপ হয়েছে। আমি যতটুকু জানি সকাল 10টা থেকে তাদের বৈঠক শুরু হয়। প্রথম 30 মিনিট সেনা প্রধান জেনারেল ওয়াকার বক্তব্য দিয়েছেন, তারপরে প্রায় 1.5 ঘন্টার মতো সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ওইখানে যে প্রশ্নগুলো ছিল সেখানে পরিষ্কারভাবে সেনা প্রধান কিছু বিষয় উল্লেখ করেছেন। একটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, এবং আগামী বছরের 1ম জানুয়ারি নতুন সরকার দায়িত্বে থাকবেন বলে উনি আশা প্রকাশ করেছেন। এটা তো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা আলোচিত বিষয় এই মুহূর্তে বাংলাদেশে যে করিডোর দেয়া রাখাইন স্টেটকে, রাখাইনের আরাকান আর্মিদের, সেটার বিষয়ে উনি বলেছেন যে আহ, এটা নিয়ে যারা নির্বাচিত সরকার, সেই সরকার সেনাবাহিনীর সঙ্গে মিলেমিশে এই বিষয়ে সিদ্ধান্ত নিবে। তো এটা দেখলাম অনেকেই প্রশ্ন করেছেন যে সেনাবাহিনী এই বিষয়ে কথা বলার কে, বা রাষ্ট্রীয় বিষয়ে কথা বলার কে। অবশ্যই সেনাবাহিনী কথা বলার অধিকার রাখে এখানে, কারণ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা এবং সংহতির দায়িত্বে নিয়োজিত। তারা বেতনভুক্ত এই জন্য। হ্যাঁ। তাইলে পরে দেশের নিরাপত্তার ইস্যু নিয়ে এবং এই করিডোর প্রদান বাংলাদেশের জিও সিকিউরিটি এবং জিও স্ট্র্যাটেজিক কারণে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এখানে তো আপনাকে সেনাবাহিনীকে সম্পৃক্ত করে এবং নির্বাচিত সরকারের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। এই অনির্বাচিত সরকারের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়াটা সমীচীন নয় বলে আমি এবং আমরা অনেকেই মনে করি। এবং সেনাবাহিনীও সেই বিষয়ে একমত প্রকাশ করেছে, সেই জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ। আরেকটা বিষয় উনি কথা বলেছেন যে বর্তমান সরকার সেনাবাহিনীকে অন্ধকারে রেখে গুরুত্বপূর্ণ কিছু মানে কি ডিসিশন নিয়ে নিচ্ছে, উনি যেটা বলেছেন ওনার ভাষায়। তো এটাও আসলে ঠিক না। যদি জিও সিকিউরিটির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হয়, পাশাপাশি আমি যেটা বারবার বলি যে 5ই আগস্ট আমরা যে বিপ্লবটা করলাম বা গণ অভ্যুত্থানটা করলাম, এইটার স্টেক হোল্ডার কিন্তু সেনাবাহিনী নিজেও।
সেনাবাহিনী যদি এই জনগণের প্রতি যদি সমর্থন ব্যক্ত না করতো, এখন অনেকে বলেন যে হ্যাঁ, গত 15 বছরে সেনাবাহিনী তো এই গুম খুন হত্যা যজ্ঞের সঙ্গে জড়িত ছিল, এটা যেমন সত্য, কিন্তু জুলাই মাসে যখন গণ অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয়, গণ আন্দোলনটা গড়ে ওঠে, আস্তে আস্তে কিন্তু সেনাবাহিনীর মধ্যে যারা জনবান্ধব, জনগণের পক্ষে শক্তি ছিলেন, তাদের কিন্তু একটা উত্থান দেখতে পাই, এবং সেনাবাহিনীর কিন্তু পজিশনটা শিফট হয়। তাইলে পরে সেই দিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় যে এই বিপ্লবের একটা স্টেক হোল্ডার, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে সেনাবাহিনী। তাইলে সেখান থেকে তো সেনাবাহিনীকে সঙ্গে আলোচনা করে পরামর্শ করেই সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। আর সর্বশেষ আমি যেটা বলবো যে সংস্কারের বিষয়ে সেনাপ্রধান বলেছেন যে সংস্কার, প্রয়োজনীয় ন্যূনতম যে সংস্কার সেটুকু করে নির্বাচনের ব্যবস্থা উদ্যোগ নেওয়া উচিত সরকারে, কিন্তু সেখানে দরবার হলে আলোচনা হয়েছে যে সরকার সেনাবাহিনীর এই পরামর্শ অনুসরণ করছে না, ফলো করছে না। আর মব, যে আমাদের যে সম্প্রতি যে মব কালচার তৈরি হয়েছে, যে কিছু হলেই আপনি মব লেলিয়ে দেয়া, মবকে লেলিয়ে দিয়ে আপনি নিজের পক্ষে স্বার্থ হাসিল করার চেষ্টা, এটা বলেছে যে সেনাবাহিনী বলেছে যে মব এবং ললেসনেসটাকে আর অ্যাকসেপ্ট করা হবে না। এটা সেনাবাহিনী তার পক্ষ থেকে হয়তো বা চেষ্টা করবে এই জিনিসটাকে বন্ধ করার, সরকারের সঙ্গে কাজ করে। তো আমি সবকিছু মিলিয়ে আমি মনে করি যে বাংলাদেশে কিছুদিন পর পরই যে গুজব রটানো হয়, নানা ধরনের অনিশ্চয়তার কথা গপ্প ছড়ানো হয়, আর সেই জায়গায় থেকে বলবো আজকের দিনটা খুব একটা পজিটিভ মুভ ছিল বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে। কারণ আমরা তো চাই যে দ্রুত একটা নির্বাচিত সরকার আসুক, যেই আসুক নির্বাচন করে, সেই নির্বাচিত সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে, সিদ্ধান্ত হবে, আমরা প্রয়োজনে সেই সরকারকে জবাবদিহিতার মুখে ঠেলবো। কিন্তু আপনি সেই সরকারে এসে আবার আরেকটা শেখ হাসিনা হয়ে যাবে, এরকম ভবিষ্যৎ আপনি আশঙ্কার জায়গা থেকে যে আপনি নির্বাচন হতে দিবেন না, কাউকে সরকারে আসতে দিবেন না, এটাও কিন্তু আরেকটা ফেসিবাদিতার লক্ষণ। হুম হুম হুম। কারণ কিভাবে কিন্তু শেখ হাসিনা ফেসিবাদ কায়েম করেছিল, উনি আমাদের ভয় দেখাতেন যে কিছু হলেই বাংলাদেশ স্বাধীনতা বিরোধীদের দখলে চলে যাবে, পাকিস্তানপন্থী হয়ে যাবে, পাকিস্তান দখল করে নিবে, নানা ধরনের অপ্রাসঙ্গিক, অবাস্তব, অলীক কথাবার্তা বলে শেখ হাসিনা কিন্তু এই ফেসিবাদ কায়েম করেছিল। একইভাবে লক্ষ্য করছি, দুঃখজনক হলেও সত্য, এই সরকারের লোকজন বা এই সরকারের সমর্থকরা কিন্তু এই ধরনের অলীক অবাস্তব কথাবার্তা বলে তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছেন। আমি শেষ করব এই পর্যায়ে, খালি এইটুকুন বলে শেষ করতে চাচ্ছি যে এই সরকারকে আমি এখন আর জুলাই অভ্যুত্থানের সপক্ষের শক্তি মনে করি না। কারণ আমি মনে করি এই সরকার, বর্তমান যে সরকার, এই সরকার আমাদের জুলাইয়ের যে স্পিরিট ছিল সেই স্পিরিটের সঙ্গে পুরোপুরি বিশ্বাসঘাতকতা করেছে। হুম হুম এবং হুম। এই বিশ্বাসঘাতকতার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে একদম খুব আরামে বিদেশ যেতে দেওয়া। আপনি দেখেন, এই সরকারের কিন্তু বিরুদ্ধে, এই সরকার কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলার সদ্গতি করতে পারে নাই। একমাত্র একটা মামলার তারা চার্জশিট দিয়েছে ট্রাইব্যুনালে, কোনো একটা চানখার, লিস্টও করতে পারে না এখন পর্যন্ত। চানখার পুলের একটা হত্যা মামলা হয়েছে যেটা, সেইটার তারা একটা চার্জশিট দাখিল করেছে। আরো যে মামলা হয়েছে সেগুলো নিয়ে কোনো অগ্রগতিই নেই তাদের। এবং আপনি যেটা বললেন, তারা কোনো তালিকা করতে পারে নাই, শহীদদের তালিকা নাই, আপনার মামলার তালিকা নাই, এবং আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এবং আরো একটি তথ্য দিয়ে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি আজকে আরেকটি তথ্য দিতে চাই, সেটা হচ্ছে যে এই যে সামনে যে আমাদের হজ, এই হজ কাফেলা বা হাজিদের বেশ ধরে আওয়ামী লীগের মধ্যম এবং বড় বড় কিছু নেতা এখন দেশ থেকে পালিয়ে যাওয়ার পায়তারা করছে। হুম হুম আমার হুম। সংখ্যা হচ্ছে এদেরকে ছেড়ে দিবে সরকার, হজ যাত্রীর নাম করে তারা হজের পোশাক পরে দেশ থেকে পালিয়ে যাবে, এটা সুযোগ করে দিচ্ছে সরকার। তো যখন একটা সরকার এই ধরনের কাজকর্ম করে, সেই সরকারকে তো আমি জুলাই স্পিরিটের সপক্ষের শক্তি বলতে চাই না, এটা বলা সম্ভব না আমার পক্ষে। হুম হুম হুম। না, ধন্যবাদ মাহমুদ মল্লিক, অত্যন্ত সুন্দর বলেছেন, এবং এই আপডেটগুলো অত জরুরি ছিল। আমি একটু রন্টি ভাইয়ের কাছে যাব। রন্টি ভাই, আমাদের একটু বলেন এই যে আপডেটটা পাইলেন যে সেনাবাহিনী যে অবস্থানগুলো নিতেছে এবং যে কুয়ের অ্যাটেম্প গুলো হইতেছে, এদের সাথে ফার রাইট নেটওয়ার্কের সম্পর্ক কি? মানে এরা তো এদের এরা 2 দিন পর পর বলে যে ওয়াকার হটাও, চুপ্পু হটাও, এবং প্রতিটাতে ব্যর্থ হয় এরকম। মানে তারা মনে হয় অলরেডি 10টা না 15টা এরকম অ্যাটেম্প্ট নিয়ে ফেলছে। আজকে ওই যে গরু নিয়ে যে প্রথম আলোর সামনে যায়, এটা করে সেটা করে, মানে তাদের কাজই এরকম দেশকে ডিস্টেবিলাইজ করার জন্য একের পর এক অ্যাটেম্প্ট নেওয়া।
এরা যে কুয়ের বারবার বলতেছে যে কু হুম, হবে কু হবে, মানে অ্যাকচুয়ালি কু হবে ওয়াকার সাহেবের বিরুদ্ধে। এবং ওয়াকার সাহেব মানে চলে গেলে মোটামুটি নির্বাচন একটা বানচাল মতো পরিস্থিতি হবে, এবং সেনাবাহিনীর মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি হবে। এই ফার রাইটদের ব্যাপারে আপনার কি মতামত, বা সেনাবাহিনীর ব্যাপারে আপনি তো শুনলেন আপডেট মারুফ মল্লিক সাহেবের মুখে, আপনি হুম। কি বলেন এ ব্যাপারে? থ্যাংক ইউ মেজর ভাই আর মারুফ ভাই, থ্যাঙ্কস। সেনাবাহিনীর এই যে কুয়ের গুজবের বিষয়ে আমি একটা লেখা লিখছিলাম 2 দিন আগে। একটু আগেই হয়তো আপনার সাথে কথা হইলো যে এটা মিলে গেছে একদম, একদম পীর ফকিরের মতো। কারণ আমি জানি এই যে অভ্যুত্থানের গুজবগুলো ছড়ায় এগুলোর কোনো ভ্যালু নাই। এদের একটা স্পেসিফিক উদ্দেশ্য আছে, কু করার এদের কোনো এবিলিটি তো নাই আসলে। কারণ হুম আপনি যদি এখন তো নতুন দৃশ্যপটে আমরা নাম শুনি যে খুল্লুর রহমান সাহেব, তার আগে ছিল না ইকবাল করিম ভূঁইয়া সাহেবরা। তো হুম এরা অবসরপ্রাপ্ত কিছু সামরিক কর্মকর্তা বাইরে থেকে একটু ফাররাইট গ্রুপদের তা দেয়, এবং ফাররাইট গ্রুপটা তো আপনি একটা চমৎকার লিস্ট দিচ্ছেন অলরেডি, হুম এটা একদম পারফেক্ট লিস্ট ছিল। যে এই ফারাইটটা নিয়ে পরে আসতেছে, আমি সেনাবাহিনী নিয়ে বলি। হুম এরা যে গুজবগুলো ছড়া এগুলো পসিবল না করা, কারণ আপনি সেনাবাহিনীর মধ্যে কু করতে গেলে আপনার সেনাবাহিনীর ভেতরে আপনার বড় পর্যায়ের কর্মকর্তা থাকতে হবে যারা অ্যালাইন্ড উইথ ইউর প্ল্যান। এবং হুম সেনাবাহিনীর মধ্যে তো আর বাসায় বসে ড্রয়িং রুমে বসে আপনি কু করতে পারবেন না, আপনার তো হুম অধস্তন আরো আপনার অফিসাররা লাগবে, হ্যাঁ। এবং সৈনিকদের কথা বুঝতে হবে যে তারা আসলে কি চায়। এখন ঝামেলাটা হলো ওই যে আগস্টের যেটা মারুফ ভাই বললো, সেনাবাহিনী একটা বিগ স্টেক হোল্ডার। যতই বলার চেষ্টা করে হোক না কেন যে সেনাবাহিনী আসলে অপরাধী, যদি এইভাবে বলা হয় যে গত 17 বছরে সেনাবাহিনী তো শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করছে, কে পক্ষে কাজ করছে? নির্দিষ্ট কিছু লোকজন। সেনাবাহিনীর মধ্যে 2.5 লাখ লোক আছে, তাদের পরিবার আছে। যদি এরকম আপনার দোষারোপ করা হয় যে 17 বছরে তারা আওয়ামী লীগ সরকারের পক্ষে থাকবে, সেক্ষেত্রে বাংলাদেশের 18 কোটি লোকে আওয়ামী লীগ সরকারের পক্ষে ছিল। মানে আপনি তো শ্বাস নিছেন না বাতাসের মধ্যে, হুম আপনি হুম দোকানে যে কিনছেন না বেক্সিমকোর ইয়ে ওষুধ খাইছেন না আপনি, তারপরে আপনি এসালম গ্রুপের চাল ডাল খাইছেন না, তো আপনি তো 18 কোটি লোককে কি আপনি এভাবে বলবেন যে তারা আপনার জুলাই বিপক্ষ শক্তি? এটা কেন বলা হয়? জাস্ট টু টেক দ্য ক্রেডিট এন্ড ট্যাগ সামন। ট্যাগ কালচার, ট্যাগ যে কালচারটা, যে আপনার ট্যাগ করা হবে আপনি ভারতের দালাল বা আপনি আওয়ামী লীগের দালাল, এই ট্যাগ কালচার কারা করে? উগ্রপন্থীরা। এই যে ফার রাইট, সাধারণ দর্শকরা যারা শুনতেছে তারা হয়তো বুঝতে পারে না যে ফার রাইট জিনিসটা কি, তারা ভাবে যে এটা একটা অত্যাশ্চর্য জিনিস মনে হয়, তা না। ফার রাইট মানে হচ্ছে আগের ফার রাইট যেটা আমরা জানতাম পৃথিবীতে রাজনৈতিক ফার রাইট, এটা এখন নাই। এখন ফার রাইট হচ্ছে যে আপনি অন্যের মতামতরে আপনি গুরুত্ব দেন না, আপনি এক্সট্রিম কিছু চান। আমার দৃষ্টিতে আওয়ামী লীগ একটা ফার রাইট দল, যেটা শুনলে মানুষ বলবে যে না আওয়ামী লীগ তো কাইন্ড অফ আপনার লেফট, একটু হ্যাঁ লেফটের দিকে হ্যাঁ, হেলা আছে। সেন্ট্রিস্ট লেফট, হ্যাঁ। বুলশিট। না, একদমই বুলশিট। এরা ফার রাইট। ফার রাইট কেন? এরা তাদের বাইরে আর কিছু চিন্তা করতে পারে না। এই এক্স্যাক্টলি। কারণে আওয়ামী লীগ এবং জামায়াতে আমরা কেন বলি যে সিমিলার টাইপ অফ দল, যে যদিও তাদের দুইজনের আদর্শ একেবারে 180 ডিগ্রি, একজন ইসলামিস্ট আর একজন হচ্ছে সেকুলারিস্ট, কিন্তু এরা দুইজনই ফার রাইট, বিকজ তারা দুইজনই দুজনের মতের বাইরে কোনো কিছু করতে পারে না। হুম এবং হুম হুম এরা মতের বাইরে কোনো কিছু না করতে বলে ঠিক আছে, কিন্তু এরা মানুষের মারে, ধরে, এগুলো করে। এটা আচ্ছা, এই আলোচনাটাতে আসবো। সেনাবাহিনীর বিষয়ে বলি যে এই কু করার যে বিষয়টা, এটা পুরা একটা ফালতু, মানে এরা এটা, এদের পক্ষে এটা সম্ভব না। এদের যেটা মূল লক্ষ্য থাকে, যদি কয়েকদিন পর পর এরকম প্রেসার দেয়, এবং আপনি দেখবেন সিস্টেমেটিকলি ডোনাল্ড ওয়াকারের বিরুদ্ধে তারা বদনাম করছে ফ্রম ফ্রম আগস্ট। হুম হুম এটাতে যেটা বুমেরাং হয়েছে সেটা হচ্ছে, যেটা সবচেয়ে বড় মিস্টেক হয়েছে আমার কাছে মনে হয় এই গ্রুপটার, হাসনাত এবং আসিফ যখন কাজটা করলো জেনারেল ওয়াকারের বিরুদ্ধে, যে আওয়ামী লীগ পুনর্বাসন বিষয়ে একটা দায় দিল, হুম হুম যেটা হুম পৃথিবীর কোনো নিয়মেই, মানে এটা ডিসেন্ট কিছু না, তাই না? এক্স্যাক্টলি। আপনার সাথে একটা আলোচনা হয়েছে ড্রয়িং রুমে, আপনি সেটা হ্যাঁ হ্যাঁ ব্ল্যাকমেল করতে পারেন না, এটা কোনো হ্যাঁ, নীতির মধ্যেই পড়ে না। পড়ে তো না। এই কাজটা করাতে যেটা ভুল হয়েছে, যে সরাসরি যখন আপনি একটা বাহিনীর প্রধানের বিরুদ্ধে আপনি এই ধরনের একটা 2 নম্বরই করবেন, তখন এই বাহিনীর বাকি সব লোক এটা সতর্ক হয়ে যায়, তারা ভাবে যে ওকে আই হ্যাভ টু টেক এ সাইড। আমি কি এই 2 নম্বর লোকের সাইড নিব নাকি আমার বাহিনীর প্রধানের সাইড নিব? কারণ বসের সাইডে, হ্যাঁ। যেভাবে তারে ডিসরেসপেক্ট করা হয় এবং সেনাবাহিনীর যে গুরুত্বপূর্ণ ভূমিকা জলের অভ্যুত্থানে সেটা ডিসরেসপেক্ট করা হয়, তাতে কি হয়, সেনাবাহিনীর মধ্যে যারা লোক আছে, অফিসার, সৈনিক, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন, তারা সবাই মনে করে যে আমরা আক্রান্ত, আমাদেরকে সামাজিকভাবে নিগৃহীত করার চেষ্টা করা হইতেছে, আমাদের ট্যাগ করা হইতেছে। এই ঘটনার পরে আমার মনে হয় হাসনাত এবং আসিফের এই জেনারেল ওয়াকারের বিরুদ্ধে এই কাহিনী করার পরে এটা একদম নিশ্চিত ছিল যে সেনাবাহিনীর বিরুদ্ধে বাইরে থেকে কু করা বা ভেতর থেকে কু করা পসিবল না। ধরেন আমি সেনাবাহিনীর একজন বড় কর্মকর্তা, আমার পদস্থ নয় এবং আমার সাথে অ্যালাইন করে এরকম অনেকগুলো অফিসার আছে, আমি একটা কু করতে চাই। বাট দেন আমি দেখতেছি আফটার হাসনাত ইনসিডেন্ট যে সেনাবাহিনীর বাকি সবাই হচ্ছে যে এটাকে আর হতে দিবে না, কারণ তারা মনে করতেছে যে এখন যদি কোনো কিছু ঘটে সেক্ষেত্রে সেনাবাহিনীর ইমেজের জন্য ক্ষতি।
এবং আমরা যদি অতীত ইতিহাস দেখি বাংলাদেশের, ফ্রম 75 টু, এই যে একটা কাহিনী ছিল 3-4 বছরের, তখন তো সেনাবাহিনী উপকৃত হয়নি আসলে, সেনাবাহিনীর ইমেজের ক্ষতি হয়েছে। সো কেন তারা সেক্ষেত্রে কুয়ের গুজবটা রটায়? তারা রটায় যাতে দুইটা দুইটা ইস্যু আমার কাছে মনে হয়, মে বি রং, দুইটা ইস্যু। একটা হচ্ছে যে তারা ভাবছে যে এইভাবে করতে করতে জেনারেল ওয়াকার ভাবতে পারে যে ওকে, আমি এই ফাইটটা কেন করব, আমার কি দরকার, আমি হচ্ছে আমি রিজাইন করি, এন্ড দেন নতুন সেনাপ্রধান আসুক। And নতুন সেনাপ্রধান চাইলেই যে তারা নিজেদের পছন্দের লোক বসাতে পারবে তা তো না। যে কেউ আসলেও নতুন সেনাপ্রধান, প্রথম আপনি দায়িত্ব নিলে আপনি নার্ভাস থাকবেন, আপনি আপনার হোল থাকবে না, দেন ইউ উইল লিসেন টু দ্য পাওয়ারফুল পিপল। কারা পাওয়ারফুল আছে এখন? এটা একেবারে সহজ কথা, যে সরকারটা আসলে এনসিপি সরকার। এনসিপি সরকার এবং এনসিপি পিছন থেকে ফার রাইট একটা গ্রুপ সমর্থন দেয়, তো এদের কথা শুনতে হবে। এটা একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হতে পারে এরকম, যে জেনারেল ওয়াকার সাহেব তার পদত্যাগ করবেন না, কারণ তার তো আরেকটা ঝামেলা থাকবে। পদত্যাগ করা মানে হচ্ছে তার হয়তো দেশ ছাড়তে হতে পারে, তার জন্য বিপদ হতে পারে। কিন্তু বিএনপি যাতে মনে করে ওকে ফাইন, এই ধরনের গুজবের কারণে জেনারেল ওয়াকার সাহেব চুপ থাকবেন, এবং বিএনপি ভাববে যে এখানে একটু ঝামেলা আছে আর্মির বিরুদ্ধে, মানে আমি যদি এখন মাঠে নামি, মাঠে নামলে যদি বাংলাদেশে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, সেক্ষেত্রে হয়তো সেনাবাহিনী ইন্টারভিন করতে হতে পারে। যেহেতু ইন্টারভিন করবে না, একটা সেনা প্রধানের চেঞ্জেস এর একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এইগুলো সবই চাইল্ডিশ প্ল্যান, মানে এগুলো হয় না। কারণ জুলাই অভ্যুত্থান হয়েছে, জুলাই মাসে বাংলাদেশে অসংখ্য মানুষ মারা গেছে, প্রচুর ঝামেলা হয়েছে, যেটা গত 50 বছর ইতিহাসে হয় নাই। আবার আরেকটা ঝামেলা ওই বিএনপি মাঠে নামাতে হবে, ওই ওই রকম কাছাকাছি ঝামেলা, ইটস নট পসিবল। এটার তো 1% হবে, সেটার জন্য সেনাবাহিনী বদার না। আজকে যেটা ঘটলো, ওই যে দরবারের ঘটনাটা যেটা মারুফ এক্সপ্লেন করলেন, হুম। এইটা আমি আশা করি না যেটা হবে। এটা আশা করি না, কেন আমি ভাবছি যে সেনাবাহিনী এতটা বিয়ে হবে না, মানে এতটা প্রকাশ্যে এগুলো নিয়ে কথা বলবে না। এবং কথাটা আসলে এদের বলা উচিত কিনা, হ্যাঁ উচিত, এটা স্টেক হোল্ডার বলতে পারে। ইলেকশন হয়ে যাওয়ার পরে হয়তো তাদের এই ধরনের কথা বলার অধিকার আর থাকবে না, বাট এখন বলতে পারে। বাট আমি ভাবছি বলবে না। এটা বলছে এরা কেন? কারণ দে আর মানে টায়ার্ড। বাংলাদেশের অসংখ্য মানুষ এখন টায়ার্ড। এই যে আপনারা, আমরা সাধারণ মানুষেরা টায়ার্ড। হ্যাঁ, বাংলাদেশের হ্যাঁ, মানুষ হ্যাঁ। এরকম অত্যাচার অত্যাচার চায় না। তাই না? সেনাবাহিনী এই কারণে ওয়ান্স ওয়ান্স ফর অল অবস্থান জানাই দিছে। এবং জেনারেল ওয়াকারের একটা জিনিস, আমি সরি আমারটা লং হয়ে যাচ্ছে, একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, যেটা মারুফ উল্লেখ করলো, যে 3rd অফ আগস্ট যখন দরবার হলে মিটিং হয়, জেনারেল ওয়াকার কিন্তু নিজের ইচ্ছায় বলে নাই যে আমরা আর গুলি করবো না মানুষের সাথে। সে সবার আগে ইয়ে নিছে, সবার পরামর্শ নিছে, সব তাই না? পরামর্শ সব আছে। জায়গা থেকে সব অফিসার আসছে। দ্যাট মিন হুম, হুম, ওয়েন হি টেক দ্য ডিসিশন অর টুক দ্য ডিসিশন দ্যাট আমরা গুলি করবো না, এবং যেটার কারণে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, সেটা ওন করছে সবাই ওই হলে। যখন প্রত্যেকটা অফিসার ওন করছে যেটা আমাদের ডিসিশন, হুম, আজকেও কিন্তু একই কাজ হয়েছে, সবাই একসাথে আসছে, তারপরে সেই এরকম কথাগুলো বলছে। দ্যাট মিন আজকেও সেনাবাহিনীর মধ্যে যে সমস্ত অফিসাররা ওইখানে উপস্থিত ছিল, বেশিরভাগ অফিসার যারা উপস্থিত ছিল, তারা সবাই অ্যালাইন করছে যে ওকে, দিস ইজ আওয়ার স্ট্যান্ড। এটার মাধ্যমে একটা কাজ হইতে পারে যে এই গুজব বিষয়ক এই ফাইজলামিটা এই গ্রুপটা আর করবে না। তবে ভরসা নাই, এদের তো আর গুজব রটাই দিতে আর কিচ্ছু লাগে না, 2-4টা ফেসবুক স্ট্যাটাস দিলেই হয়। এরা তো বট বাহিনী আছে এদের হাতে, সো এরা করতেই পারে। বাট আজকের পর এটা নিশ্চিত হয়ে গেল যে আর ঝামেলা করে লাভ নাই। এখন আমি এটাতে কেন অতটা অবাক না, কারণ আমি সেই 3-4 মাস আগে থেকে বলে আসতেছি যে এগুলো সব আপ এন্ড ডাউন। ওই দিন গত লাস্ট টক শোতে কথা হলো না, যে এই যে আপ হ্যাঁ, এন্ড হ্যাঁ। ডাউন হইতেছে বাংলাদেশের পরিস্থিতি, দ্যাট মিনস নাথিং। মানে কোনোভাবেই ইলেকশন আটকানো সম্ভব না। ইভেন সেনাবাহিনী যদি এটা আজকে নাও বলতো, বিএনপি যদি মাঠে নামে, এই যে গত দুদু সাহেব একটা কথা বললো, নট ইন ডিসেন্ট, মানে এটা ব্লান্ডার, এই কথাটা বলা উচিত হয় নাই, বাট সামহাউ ইটস ট্রু। মানে বিএনপির মতো একটা দল যদি মাঠে নামে, যেখানে আওয়ামী লীগ এখনো বাংলাদেশে নাই, কে তাদের আটকাবে? এবং বাংলাদেশের সাধারণ মানুষ তাদের সাথে লাইন করবে। বাংলাদেশের সাধারণ মানুষ দেখতেছে যে বাংলাদেশের অবস্থা ভালো না। হ্যাঁ, হ্যাঁ। বিএনপির একজন নেতা ধরেন মির্জা আব্বাস যদি যায় বলে যে আমি দখল করবো একটা সিনেমা হল ওইখানকার, তখন মানুষ ভাবতে পারে ওকে, এই লোক তো এমনি খারাপ, দখল করতে গেছে আমি তারা আটকাবো। কিন্তু নতুন যদি কেউ পয়দা হয় হঠাৎ করে, আসিফ মাহমুদ, সে এসে যদি বাংলাদেশের প্রত্যেকটা জেলার মধ্যে ছড়ি ঘোরে, মানুষ কি এটা ভালোভাবে নিবে? মানুষ তখন ভাববে যে ঠিক আছে, পুরানো শত্রুদের আমরা চিনি, নতুন এক নতুন চ্যাংড়া পোলা শত্রু হয়ে দাঁড়াইছে, সে তার সামনে তো আরো 50 ইয়ার্স, সে তো 50 ইয়ার্সে বাংলাদেশে শেষ করে দিবে। তো বাংলাদেশের মানুষ এটা পছন্দ করবে না। এটার প্রমাণ হইতেছে এই যে আজকে মারাত্মক ভুল করছে এনসিপি, যে নির্বাচন কমিশন ঘেরাও আন্দোলন তারা শুরু করছে এবং ঘোষণা দিয়েছে ফেসবুকে, যেখানে হাজার হাজার শেয়ার হয়েছে যে তারা ঘেরাও করবে। লোক হয়েছে 100। That হুম, meant people হুম, refused to cooperate with them to হুম। do the anarchy. So এটা আমার মনে হয়, আমি নিজে খুবই স্যাড যে এনসিপির এই সুইসাইডাল অ্যাটেম্প্ট দেখা। বাট একটা জিনিস ভালো হয়েছে যে আজকের পরে এই ফার রাইট গ্রুপ গুলো একটা মেসেজ পাবে যে আমাদের আসলে কোনো দাম নাই, আমরা কোনো কিছু করতে পারি নাই, আমরা এখন আমাদের মানে একটু চুপচাপ থাকা উচিত। হ্যাঁ, এরা এগুলা করে রেলেভেন্ট রাখার জন্য। আমি একটা আপডেট দেই। তিন বাহিনীর প্রধানের মিটিং হয়েছে একটা। বাই দ্য ওয়ে, খুব সুন্দর বলছেন। আপনার কথা অলওয়েজ মানে আমাদের জন্য আই ওপেনার আসলে।
আম, রন্টি ভাই। তো আজকে একটা থ্যাংক ইউ। বড় আপডেট আছে আমার কাছে, সেটা হলো যে তিন বাহিনীর প্রধানের মিটিং এ ডক্টর ইউনূসের সাথে সেখানে উচ্চ পদস্থ, খুবই উচ্চ পদস্থ দুইজন কর্মকর্তাকে তারা ঢুকতে দেয় নাই। তাদেরকে বলছে যে আপনাদের শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মিটিং হবে, এবং সেখানে তাকে বলা হয়েছে আপনি খুবই সম্মানিত ব্যক্তি, আপনার আশেপাশে খুবই বাজে ধরনের মানুষজন আছে, এদের থেকে আপনি দূরে থাকেন এবং আপনি আপনার উচিত একটা নির্বাচন দিয়ে মানে চলে যাওয়া। মানে আমি জাস্ট প্যারাফ্রেজিং, জাস্ট এটা একটা আহ, মানে তো মেইন মেসেজটা হচ্ছে যেই আহ, যেই লোকগুলোকে বের করে দিল তারা আসলে এই চক্রান্তগুলোর সাথে জড়িত। এই বট জড়িত। বাহিনী, তারপর মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এই 5 বছর ইউনুসকে রাখার সেই ক্যাম্পেইন, এরাই এদের সাথে জড়িত। বের আরেকজন করে দিছে কে? বের করে দিছে যে এই, তিন বাহিনীর প্রধান, মানে তিন বাহিনীর ও প্রধান এরা বলছে যে এদের উপস্থিতিতে মানে 1-to-1 মিটিং হবে আর কি। কারণ ও, এরা ইনফরমেশন লিক করে অথবা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে অথবা কোনো একটা ষড়যন্ত্র করার চেষ্টা করে। যেটা আপনারা দেখছেন যে এই নাটকটা হলো ডিসেম্বর বনাম আপনার 26 আগস্ট, একবার বলে ডিসেম্বর, একবার সরকারের ভিতর থেকে তো এগুলো হওয়া উচিত না, ঠিক না? হুম, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস দ্ব্যর্থহীন ভাবে বলছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে, সেটাকে আবার টেনে নিয়ে যাওয়া। তো যাই হোক, এরা ওই যে পিএস, মন্ত্রীর পিএস, তারপর এইগুলার যেই পাওয়ার, যেই হোল্ড গুলা করে, সেই চক্রান্ত করার চেষ্টা করতেছে যে স্যারকে মানে সামনে রেখা যদি কিছু একটা করা যায়, গ্যাঞ্জাম পাকানো যায়। তো যাই হোক, এইটা একটা বিশাল একটা খবর। তারপর আরেকটা খবর হচ্ছে যে আম, যে করিডোর যাওয়া, এটার ব্যাপারে মানে একটু তা ভালো আলাপ হয়েছে যে করিডোর দেওয়া এদের কাজ না, আপনাদের এটা নির্বাচিত সরকার এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে হবে। এবং এই রজা রহমান, এই রজা রহমান একটা হুম, কুকুরের নাম, বাই দ্য ওয়ে, ওই খলিলুর হ্যাঁ। রহমানের কুকুরের নাম রাখছে রজা রহমান। ওরা এটা 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 প্রমাণ পাওয়া গেছে। তো ওই জুলকারনাইন স্যার যেগুলো বলছে এগুলো পুরো ভুল। আম, সেটা আমি শোর মধ্যেই বললাম। তো ওই কুকুরের নামের এই রজা রহমানের খলিলুর রহমানের ব্যাপারে মানে জিজ্ঞেস করেছে যে হোয়াই দিস পার্সন ইজ লাইক ইন্টারফিয়ারিং উইথ বাংলাদেশে, উনি কে, উনি কেন এসব কথা বলবে, মানে এগুলা জোরপূর্বক জিজ্ঞেস করেছে। তো আমি মারুফ ভাইয়ের কাছে আবার আসবো এই ব্যাপারগুলোতে। প্রথমে আপনি রন্টি সাহেবের যে কথা শুনলেন সেই ব্যাপারে দু একটা কমেন্ট করেন, এরপর যদি আপনি আপডেটের ব্যাপারে যান তাহলে ভালো তো। না না, রন্টি চৌধুরী যা বলছেন এর সঙ্গে তো আসলে দ্বিমতের কোনো সুযোগ নাই। আমি যদি ওনার বক্তব্যকে একটা করি যে উনি যেই কথাটা, ওনার আলাপের যে ভর কেন্দ্র, হুম আমি বিবেচনা করি যে এনসিপি আসলে ফেল করেছে এবং টোটালি সুইসাইড করেছে আজকে। এই ধরনের কর্মসূচি তাদের আসলে দেয়াই ঠিক হয়নি। তারা এখন দেখবেন যে এই এনসিপির লোকজন সারাদিন কিন্তু প্রথম আলোকে গালাগাল করে, প্রথম আলোকে বন্ধ করে দিতে চায়। হুম হুম সেই প্রথম আলোর একটা ছবি আজকে তারা গণহারে শেয়ার করেছে, যে একটু কোনাকুনি ভাবে তোলা যে ছবিটা, যে অনেক মানুষ দেখা যাচ্ছে, যে তাদের সমাবেশে অনেক মানুষ হয়েছে, এটা দেখানোর যে একটা নিদারুণ প্রাণান্তকর প্রচেষ্টা এনসিপির, এতেই বোঝা যায় যে আসলে তারা দল হিসেবে দাঁড়াতে পারছে না, বা রন্টি চৌধুরী যেটা বললেন এটা সুইসাইডাল অ্যাটেম্প্ট ছিল তাদের পক্ষ থেকে। আমি মনে করি যে এনসিপি এই কাজটা না করলেও পারতো। এটা আমাদের জন্য হতাশাজনক। আমরাও চাইছিলাম যে এনসিপি একটা শক্তিশালী ভালো সেন্টার লেফট বা সোশ্যালিস্ট পার্টি হিসেবে দাঁড়াক বাংলাদেশে। কারণ কেন কি, আমরা যেই রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে এসেছি, এখন এটা তো আর অস্বীকার করা যাবে না, বিএনপিও সেই রাজনৈতিক চর্চার অংশ। বিএনপিকে যদি এখন আপনি পরিশুদ্ধ করতে চান, বিএনপির উপর যদি চাপ তৈরি করতে চান, তাহলে বিএনপির জন্য একটা উদাহরণ লাগবে, একটা এক্সাম্পল লাগবে। হুম আপনি হুম দেখায় বিএনপিকে বলবেন যে আপনি ভালো হয়ে যান, বা আপনি এই কাজটা কইরেন না। হ্যাঁ তা হ্যাঁ তার জন্য একটা উদাহরণ লাগবে। আমরা খুব আশা করছিলাম যে সেই উদাহরণটা হবে গিয়ে এনসিপি। হ্যাঁ হ্যাঁ। দুঃখজনক ভাবে হইলেও সত্য যে এনসিপি আমাদের প্রচন্ড রকম হতাশ করেছে। সেই আমরা কিন্তু এনসিপি কে এখনো চাই যে তারা পরিশুদ্ধ হয়ে ঘুরে দাঁড়াক, কিন্তু সেটা কতটুকু সম্ভব আমি আর চাই না, আমি টোটালি আমি আমি তাদের, I'm not আমি saying হাত মুছে ফেলছি তাদের উপর থেকে, হ্যাঁ। এটা সম্ভব না মনে হয়, এটা এটা শেষ হয়ে গেছে, আমারও মনে হচ্ছে আপনার মতোই। হুম হুম হুম। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করলেন যে এই যে সার্বিক বিষয়ে খলিল সাহেব বা অন্যান্য যে সব বিষয়ে, আমার কাছে যেটা মনে হচ্ছে এইখানে সরকার না ভজগট পাকাই ফেলছে। কারণ আসলে না, তিন সরকার বাহিনীর প্রধানের যেই খবরটা আমরা আপডেটটা পাইলাম,
সেটার হুম। সোর্স বা এগুলা সম্পর্কে যদি কিছু জানেন একটু বলেন। হ্যাঁ, এটা আমিও শুনেছি। আমিও খুব সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকেই শুনেছি, যারা হুম এই ধরনের তথ্য রাখেন বা যাদের রাষ্ট্রীয় দায়িত্বই হচ্ছে এই ধরনের তথ্য সংগ্রহ করা। হুম আমি হুম এইরকম জায়গা থেকেই শুনেছি যে তিন বাহিনীর যে প্রধান হয়েছিল সম্ভবত 2 দিন আগে, হুম তিন হুম বাহিনীর প্রধান দেখা করতে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে। তো এই সময় সরকারের দায়িত্বপ্রাপ্ত আরো কিছু কর্মকর্তা সেই সময় আলাপে থাকতে চেয়েছিলেন। তো তিন বাহিনীর পক্ষ থেকে যে বলা হয়েছে, মানে আপত্তি জানানো হয়েছে যে ওই এই হুম হুম ইনারা হুম। থাকলে আমরা আলাপ করব না, হ্যাঁ কারণ হ্যাঁ এটা হ্যাঁ খুব হ্যাঁ। বিষয়। আপনাদের এটা সঙ্গে একটা বিশাল ইন্ডিকেশন, হ্যাঁ, যার আপনার মতো সঙ্গে বুঝে আমরা নেন কথা আপনি। বলবো এই বিষয়ে। হ্যাঁ এবং হ্যাঁ। আপনি যেমনটা বললেন যে সেই আলাপে ডক্টর ইউনূসকে বলা হয়েছে যে আপনি আন্তর্জাতিকভাবে পরিচিত এবং সম্মানিত একজন ব্যক্তি, এবং আপনার হাত ধরে যদি বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণ ঘটতে পারে এই ফেসিবাদের পরে, সেটাই হবে আপনার জন্য সবচেয়ে সর্বোত্তম একটা পরিস্থিতি। কারণ এই যে যেসব গুজব ছড়ানো হচ্ছে যে 5 বছর থাকবেন না, 1 বছর থাকবেন, এইভাবে থাকবেন, ওইভাবে থাকবেন, এটা হুম আপনার হুম জন্য খুব একটা সুখকর হবে না। আপনার যে অবস্থানগত কারণে, এটা আমি আমি যতটুকু জানি আলাপ আলোচনা হয়েছে। পাশাপাশি আপনি যেটা বললেন করিডোর নিয়ে কথা বলা হয়েছে, করিডোর নিয়ে তো দরবারের সেনার প্রধান প্রকাশ্যেই বলেছে যে এটা নিয়ে আর্মি অ্যান্ড ইলেক্টেড পিপল পার্টি উইল ডিসাইড। হুম হুম এবং হুম হুম বিএনপিও তাদের সঙ্গে দেখলাম একমত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও একই রকম কথাবার্তা বলেছেন, জনাব তারেক রহমান সাহেব, যে বাংলাদেশের নির্বাচিত সরকার বন্দর এবং করিডোর নিয়ে কথাবার্তা বলবে। আর আরেকটা হচ্ছে যে আরেকটা যেন কি বিষয় বললেন? আরেকটা হলো যে এই যে আম, খলিলুর রহমান, হ্যাঁ, খলিলুর রহমান, এই যে এই কুকুরের মালিক খলিলুর রহমান, হ্যাঁ, এই লোকটা। উনার কি পরিস্থিতি আমার কাছে কিছুটা ফানি মনে হচ্ছে। উনি কথা নাই বার্তা নেই, হুট করে কোত্থেকে এসে আপনার এই নিরাপত্তা উপদেষ্টা হয়ে গেলেন, এবং এই ওনার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের দ্যাট ইজ মাই কোয়েশ্চেন, সরি টু ইন্টারাপ্ট, এটাই আমার কোয়েশ্চেন যে হু ইজ হি, মানে কি কারণে তারে হঠাৎ করে আইনা আপনার প্রথমে রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা, এবং তারে তো কেউ চিনেও না জানেও না, কেন এটা করা হইলো? আমার আমার কাছে যেটা মনে হচ্ছে যে এইখানে আমরা যদি লক্ষ্য করি, আপনি দেখবেন যে বাংলাদেশে বর্তমান যে সরকারটা আছে, এরা কিন্তু একটা সুনির্দিষ্ট গোষ্ঠীর দ্বারা প্রভাবিত। এরা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে। হুম হুম এরাই হচ্ছে তাদের যে ফেলোগুলো আছে বিভিন্ন জায়গায়, তাদেরকে এনে বসাচ্ছে। বলতেছে যে এর সঙ্গে ডেমোক্রেটদের খুব ভালো খাতির, ওর সঙ্গে রিপাবলিকানদের ভালো খাতির, বা ধরেন ইংল্যান্ডের টরিদের সঙ্গে ভালো খাতির, লিবারেলদের সঙ্গে ভালো খাতির। হুম হুম এখন হুম হচ্ছে কি, আমরা তিনজনই বিদেশে থাকি, এখন আমাদের কিন্তু নানা রাজনৈতিক দলের সঙ্গে ছবি টবি থাকতেই পারবে। হুম আপনি তা চাইলে ভাই তাহলে তো আমারই বসানো উচিত ছিল। আমার আয়ারল্যান্ডের সদ্য সাবেক প্রধানমন্ত্রী আর বর্তমানে প্রধানমন্ত্রী দুজনের সাথে খুব আন্তরিক সম্পর্ক এবং ছবি টবি যে আছে, আপনি আমার মিস বাসা না কেন? করছেন, আপনি দেন এগুলা, আপনি প্রতিষ্ঠা বড় হয়ে যেতে পারতেন। এইরকম হচ্ছে, এই ছবি টবি দিয়া বা এরকম লোকজনদেরকে তারা খুব গালগপ্প দিয়া ফুলায় ফাপায় বসাই দিচ্ছে, কিন্তু কাজের বেলায় আসলে ঠনঠনা। এবং কাজ করতে গেলে তো আপনার সেই মেরিট এবং এক্সপেরিয়েন্স লাগবে। হুম। আপনার ইদার মেরিট লাগবে, আর মেরিট না থাকলেও সমস্যা নেই যদি অভিজ্ঞতা বাই থাকে দ্য সেটা ওয়ে, দিয়ে একটা কথা যুক্ত টাকায় করে উঠতে দিই, পারবেন। এখানে এই পদটা সম্পূর্ণ নতুন ভাবে তৈরি করা হয়েছে এই লোকটার জন্য। হুম, বাংলাদেশে এই পদটা ছিল না। হুম। বাট হু ইজ হি? ধরেন এরকম পদ তৈরি করা হয় যাদের সুপার এক্সপিরিয়েন্স, তারা এই ধরনের কাজ 20 বছর 30 বছর বা এই ব্যাপারে তারা পুরো এক্সপার্টিস। বাট যাই হোক, এই একজন বেসামরিক লোককে কেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হবে, এটা প্রথম প্রশ্ন না? তার কোনো আইডিয়া আছে? প্লাস সে, আইডিয়া যদি থাকতো তাহলে করিডোর চেষ্টা করতে দেওয়ার। বেসামরিক লোককেই বানান, কিন্তু সেই জায়গায় যদি ধরেন যে ওনার এই ধরনের নিরাপত্তা নিয়ে কাজ করার দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা আছে, পড়াশোনা আছে, গবেষণা আছে। হুম হুম এখন আমাদের দেশে কি একটা খুব একটা একটা প্রচলিত চর্চা আছে, মানে আমাদের দেশে মনে করা হয় দুই শ্রেণীর মানুষ, এক হচ্ছে যারা মিলিটারিতে জব করে, আর হচ্ছে যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করে। এরা বুঝি জিও সিকিউরিটি, জিও পলিটিক্স, গ্লোবাল পলিটিক্স, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে খুব ভালো জানে, জানতে পারে, অসম্ভব কিছু না। কিন্তু ইন জেনারেল তারা হচ্ছে একটা ক্ষুদ্র অংশ জানে আন্তর্জাতিক সম্পর্কের। এখন আন্তর্জাতিক সম্পর্কের যে ব্যাপ্তি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের যে আপনার যে বিশ্লেষণ বা আদান প্রদান, অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, এইগুলা বিচার বিশ্লেষণ করার মতো যোগ্যতা সম্পন্ন লোক বেসামরিকও হতে পারে, উনি বসতে পারেন। কিন্তু মিস্টার খলিল উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন, দীর্ঘদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেছেন ক্যাডার হিসাবে, পররাষ্ট্র ক্যাডার। এরপরে উনি বিদেশ চলে যান 2001 সালে। আহ, তারপরে হয়তো বা উনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক বা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারেন। উনি পড়াশোনাও করেছেন খুব ভালো ভালো জায়গায়, সবই ঠিক আছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার মতো
আল্লাহই জানে উনি, ওনার অভিজ্ঞতা কি বা কোন জায়গায় ওনার প্রথমত হুম। এটা তো একটা আপনার সিগন্যাল টুয়ার্ডস বাংলাদেশের সশস্ত্র বাহিনী, যে আমরা তোমাদেরকে এতটা বিশ্বাস করি না, এই জন্য আমাদের একজন বেসামরিক লোক আমেরিকা থেকে আমদানি করতে হয়েছে নিরাপত্তা উপদেষ্টা। তো এটাও তো একটা ব্যাড টেস্ট দেওয়া হয়েছে আর্মিদের। না, এবং আমার মনে হয় যে রন্টি ভাই, আমরা ওভার মানে কমপ্লিকেটেড ওদিকটা করতেছি। যাই। মেইনলি হলো যে হুম, করিডোর দেওয়া, এবং এই সরকারের হুম, সাথে তো সেটার সাথে গুরুত্বপূর্ণ সম্পর্কই যে এই রোহিঙ্গাদের করিডোর দেয় এই সরকার। মানে এই সরকার তো একটা আমেরিকান ব্যাকড সরকার, এটা তো গোপন কিছু না। তা যেই লোকগুলো আছে তারা সবই একই ইসের, এই ফোরাম ফর স্টাডিজ এর সদস্য, যে প্রাক্তন সদস্য, এই যে আলী রিয়াজ, তারপর হুম, হুম, এখানে যারা বসছে তারা সবাই ওই আশেপাশের লোকজনই। তো এদের সাথে আমেরিকার একটা পুরো ইনফ্লুয়েন্স আছে। মানে আমেরিকার ইন্টারেস্ট হলো যে রোহিঙ্গাদের মানবিক করিডোর। এরা বেসিক্যালি আমেরিকার যেই আম, মানে ইন্টারেস্টটা, যেই ইন্টারেস্ট বলবো না, আমি বলবো যে তাদের যেই নির্দেশ সেটাই মানে পালন করতেছে এখানে। এটা ক্লিয়ার অ্যাজ ডে, এটা তো কোনো ডাউট নাই। হ্যাঁ। সেই জন্য এই লোকটারা এসব বসাইছে যে ওকে ঠিক আছে, এখানে কি দিয়ে যদি ইমতিয়াজ মির্জা একটা জিনিস, বাংলাদেশে যারা নির্বাচিত সরকার আসবে সামনে, তারাও যে মার্কিন বিরোধী হবে তাও না, তারা তাদেরকেও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ কে এক দেখতে হবে। বিবেচনা করেই রাষ্ট্র পরিচালনা করতে হবে। কারণ আমরা যদি এই অঞ্চলের পলিটিক্সটা মানে হুম। বঙ্গোপসাগর এবং প্যাসিফিক ভারত মহাসাগর এই অঞ্চলের রাজনীতিটা দেখি, তাহলে যুক্তরাষ্ট্র খুব আপনার ইম্পর্টেন্ট প্লেয়ার, গ্লোবাল ফ্যাক্টর এই জায়গায় তারা। তো সামনে যারা ক্ষমতায় আসবে তাদেরকে ওইগুলো বিবেচনা করতে হবে। আমরা আমরা কিন্তু মানে কি, আপনি ইন্টারন্যাশনাল নেগোসিয়েশনসে বা দ্বিপাক্ষিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে আপনি কিন্তু দিবেন নিবেন দুইটাই, খালি দিবেন খালি নিবেন তা কিন্তু হয় না। তো একই একই কাহিনী আপনার ইন্ডিয়ার সাথে হতো। আপনি ট্রানজিট হ্যাঁ, দেন বা হোয়াট এভার, আপনি তার বিদ্যুৎ নেন, বিদ্যুৎ দেন, কিন্তু সেটা হইব ফেয়ার বেসিসে। আপনি তো, এক্স্যাক্টলি। আমরা তো চাই যে এই অঞ্চল ধরেন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে যেই পুরো জিনিসটা আপনার মানে একটা মানে স্থিতিশীলতা। স্থিতিশীলতা আসুক, প্লাস উন্নয়ন হোক, তাহলে হুম। সবাই সবাই ভালো হোক। আর তাহলে একটা বড় মানে এটা সুফল তো বাংলাদেশ সবচেয়ে বেশি পাবে। আমাদের হুম। কোনো প্রবলেম নাই, কিন্তু কথা হলো একটা নির্বাচিত সরকার দিবে, এবং দিবে বাংলাদেশের মানুষের গণমত নিয়ে। যদি বাংলাদেশের মানুষ বিরোধিতা করে সেটা করতে পারবে না। এবং তারা দিবে বাংলাদেশের স্বার্থ সবচেয়ে বেশি দেখা। এখানে প্রশ্ন হইলো, আপনি যে আমার বললেন, আমি এটার সাথে কোন এই সরকারটা আমার বাংলাদেশের স্বার্থ দেখতেছে না, আমি 100% এটাতে। এরা ওই বিদেশি এই যে প্রেসক্রিপশনে করিডোর করতেছে। বিষয়ে কিন্তু তারা অ্যাটলিস্ট বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলাপ করতে পারতো। না, যে করে নাই তো, করে নাই, আহ, করে নাই। তাদের মধ্যে একটা গোপন রাখার প্রবণতা বা রাখ ঢাক ঢাক একটা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, এইটা হ্যাঁ, হ্যাঁ। কিন্তু না করে আমার ধারণা যদি তারা প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে বসতো, আলাপ আলোচনা করতো বাস্তবতার প্রেক্ষিতে, যে করিডোর দিলে বাংলাদেশের কি লাভ, না দিলে কি ক্ষতি হইতে পারে, সবকিছু মিলে যদি একটা আলাপ আলোচনা হইতো, তাহলে হয়তো বা রাজনৈতিক দলগুলা বা না, আমরা সব। ওই সম্পর্ক নষ্ট হয়ে গেছে তো, এখন তো পুরো বিটারনেস চলে আসছে। এই সরকারটা ভাই, তো প্রথমে বিএনপির সাথে মিলেই কাজ করতেছিল। জাস্ট এক দলগুলা সেকেন্ড। বলতে কি, না, কিন্তু ওই বিটারনেসটা যখন আসছে, কারণ এরা তো নির্বাচনের ডেট দিতেছে না, যেটা নির্বাচন মানে দরকার, এটা সেটা বলেই করতেছে। তো বিএনপির কথা যে কেন আমরা তোমাদের কথা, তোমাদের সবকিছুতে আমরা থাকবো, তোমাদের সবকিছুতে হেল্প করব। এই দেখেন, আওয়ামী লীগের মিছিল হলে কিন্তু বিএনপি গিয়ে থাকায়, পুরো দেশটা ধরে রাখছে বিএনপি আনঅফিসিয়ালি। কিন্তু বিএনপিকে অসংখ্য গালি সহ্য করতে হইতেছে, তাদের এই এই চামারের মতো ব্যবহার সহ্য করতে, সবকিছু সহ্য করতে হইতেছে। তো বিএনপি এখন কথা হলো, ঠিক আছে তোমরা করবা না, তাহলে তোমাদের আমরা কোথায় তুমি দিয়ে করবো। 25 প্লিজ বলুন। তাও তো বিএনপি আসলে অ্যাকশনে যাবে না মনে হয় সরকারের বিরুদ্ধে অত বেশি, কারণ অনেকে মনে করে যে বিএনপি মনে হয় খুব প্রেসারে আছে ক্ষমতা আসার জন্য, যে কারণে চুপ আছে। কিন্তু আমার কাছে মনে হয় আমি বিএনপি ভিতরের ভাবতেছে খবর যে বলি, বিএনপি ধীরে ধীরে চাপ হুম, বাড়াবে, এটাই হবে এখন। হ্যাঁ, ধীরে হ্যাঁ, ধীরে বাড়াবে। ধীরে ধীরে আমার বাড়াবে। মনে হয় না বিএনপি সেপ্টেম্বর বা আগস্টের আগে তারা খুব বেশি অ্যাকশনে নামবে। কারণ ওই মানুষের ভাবনা খুব বিপরীত। বিএনপি জানে দে আর অল ইন কন্ট্রোল। এরা চায় না খুব একটা নিষ্ঠুরতা দেখাইতে। তারা মনে করছে যে ঠিক আছে, এরা ষড়যন্ত্র করতেছে, এনসিপি জামাত তারপর সরকার করুক, এরা সর্বত ষড়যন্ত্র করলেও আমাদের খুব একটা ক্ষতি নাই। বাট বিএনপি এখানে একটু বড় ভাই সুলভ আচরণ করতেছে আর কি, যে আমরা যদি ঝামেলা করি দেন ইটস নট গুড ফর দ্য কান্ট্রি। তো তার চেয়ে এরা সর্বোচ্চ কি করতে পারে দেখা যাক, এবং তারপর আমরা করবো না। এবং নির্বাচনটার বিষয়ে তারা খুব স্টাডি এই কারণেই, যাতে এটাতে যদি প্রেশার না দেয় সেক্ষেত্রে তো আবার নির্বাচন নিয়ে অনেক খেলা খেলতে পারে। তবে থ্যাঙ্কস টু সেনাবাহিনীর আজকের মিটিং, যেটার কারণে হয়তো বিএনপির প্রেশারের জন্য এখন আর এত বেশি কিছু করতে হবে না। এটা একটা সিগন্যাল হয়তো যাবে সবার কাছে। আর আমার ধারণা
প্রধান উপদেষ্টা মনে হয় ওইটা শেখ হাসিনা আমার মতো বলতে হয়, ওনাকে মনে হয় ভুল বোঝানো হয় বেশি বেশি। হি ইজ প্রবলি নট আ গিলটি গাই। আচ্ছা, রন্টি ভাই, আপনাকে জাস্ট 1 মিনিট, আপনি এনসিপির ব্যাপারে যেই কথাগুলো শুনলেন, আসলে আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি তাহলে। আপনি টোটালি একমত এনসিপি সুইসাইডাল করতেছে, কিন্তু ওরা যেই অ্যারোগেন্ট টু দ্য ওয়ে দে আর ডুইং দিস থিংস, এটা তো আসলে স্কিনের ভিতরে যায় গিয়া। মানে এই যে আজকে দেখেন বলছে কি, বিএনপির 3 জন উপদেষ্টারে পদত্যাগ করাবে, এদের মধ্যে একজন আবার ওই পদেও নেই। এই নাসির পাটোয়ারি, হি ইজ মানে এনসিপির একজন বড় লিডার। একটা লোক কিভাবে এরকম, সে কি মাতাল বা তার তার প্রবলেম কি? আহ, কেন পদত্যাগ করাবে? কারণ ওই ছাত্র উপদেষ্টাদের মানে ইসে কি বলে, আহ, নির্বাচনে আহ, ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের কথা তোলা হয়েছে, ইশরাক বলছে। আচ্ছা দেখেন, ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করা বলছে কারণ তারা নির্বাচন করবে। যেই উপদেষ্টাদের কথা বলেছে তারা কেউই নির্বাচন করবে না, তারা কেন পদত্যাগ করবে? মানে জাস্ট যেটা মনে আসলো, যেটা মুখে আসলো, করে ফেললাম আপনার। আজকে গেছে ইসি, তারপরই করতে, তারপর দেখেন ইশরাককে তারা মেয়র কোনোভাবেই দিবে না, কারণ এটাতে তাদের প্রবলেম তৈরি হবে। ঢাকা যদি ইশরাকের কন্ট্রোলে থাকে তখন তারা যা খুশি তা করতে পারবে না। তো এই ব্যাপারগুলো যে করতেছে তারা তো জনমন থেকে, মারুভাই হয়তো এখনো তাদের প্রতি সফট কর্নার, কিন্তু আমার মন থেকে তারা মানে একদম গতকাল থেকে যারা যেগুলো করতেছে, আসলে কি বলবো, মানে এদের এদের প্রতি মানে ক্ষোভ এবং রাগ বাড়তেই আছে, এটার কোনো শেষ নেই। এবং এটার একটা খুব খারাপ পরিণতি হবে। আমি কিভাবে বলবো, মানে যখনই আমরা তাদের একটা 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 সিজিল প্রতিবার ফেল করে, মানে একটা মনে হয় যে একটা টডলারের নিয়ে আমরা এই করতেছি যে এটা করো না, আবার তারে বসাইলাম, আবার দৌড়াই গেল, আবার ধরেন এইরকম একটা বাচ্চাদের হাতে পড়ছে, আসলেই হুম। তো শিশুদের হাতে পড়ছে। আপনি এটা একটু বলেন তারপর। এদের একটা লেভারেজ আছে, এই যে আপনি বললেন যে আপনি আজকে একদম এদের মন থেকে মুছে দিচ্ছেন, হুম। কিন্তু আহ, আগামী কয়েকদিনের মধ্যেই আপনি আপনি আবার বলবেন হয়তো যে ছোট মানুষ, বাচ্চা মানুষ, কিন্তু এরা তো জুলাইয়ের মধ্যে, জুলাইয়ের নেতা, তো তাদেরকে আমরা একটু ইয়ে দেই, এটা আসতে পারে কারণ এদের বয়স কম, এটা একটা মূল কারণ। আর ইশাকে, আচ্ছা আমি একটা ইন্টারেস্টিং অবজারভেশন দিই আর কি, আমি তো হুম। অদ্ভুত অদ্ভুত অবজারভেশন মাঝে মাঝে দিই, দেখা যায় অনেকগুলো কাজে লাগে। ইশরাককে কেন তারা মেয়র করতে দিবে না, আমার মনে হয় না এটার সাথে ঢাকা কন্ট্রোল করার কোনো বিষয় জড়িত আছে। কারণ ইশরাক যদি ঢাকার মেয়র হয়, ঢাকা সিটি কর্পোরেশনটা তার, ওই সিটি কর্পোরেশনের অফিসটা তার কন্ট্রোলে থাকবে, তার তার চেয়ে বেশি কিছু না। মানে এটা অত বেশি ডিফারেন্স মেক আসলে করে না। এবং অনেক আমি জায়গায় লেখা দেখছি অনেক জায়গায় যে ঢাকা সিটি কন্ট্রোলে থাকলে তাদের এখানে ইলেকশন বিষয়ক সমস্যা হবে, হাবিজাবি। এটা আমার মনে হয় না, এটা আমার মনে হয় এদের, দেখেন আমি এদের অবজার্ভ করছি কি জুলাই অভ্যুত্থানে তারা যে শব্দ ইউজ করছে, ব্লকেড এবং হাবিজাবি এগুলো, এবং হুম। যেভাবে টেকনিক্যালি তারা বিভিন্ন বিষয় ইউজ করে, ব্রিলিয়ান্ট আইডিয়া। কিন্তু ওইটা ছিল একটা সরকার পতন, মানে কোটা বিরোধী আন্দোলন এবং শেখ হাসিনা পতনের আন্দোলন, ওইটাতে একদম 18 দিনের মধ্যে এরকম প্যাক্ট কিছু আইডিয়া কাজ করার কথা। কিন্তু এখন যেটা সমস্যা হয়েছে, এখন ওই স্মার্ট আইডিয়া গুলা রিয়েল লাইফে কাজ করা খুব মুশকিল। আমার ধারণা ইশরাকের বিরুদ্ধে তারা নামছে নট বিকজ তারা চায় না ইশরাক মেয়র হোক, হুম। হুম। বরঞ্চ তারা ইশরাক মেয়র হয়ে গেলে তাদের জন্য ইজি হয়ে যায় বিভিন্ন জেলায় জেলায় প্রশাসক নিয়োগ দেওয়া। আমার ধারণা তারা এটা করছে টু শো পিপল, দেখো বিএনপি একটা মেয়র পদের একজন মেয়র বানানোর জন্য, যেখানে তারা মানে এটা আওয়ামী লীগ ইলেকশন ছিল, সেটার জন্য কত ডেসপারেট। এটা এটা দেখায় তারা চাচ্ছে যে বিএনপির ভোট কিছু যাতে কমানো যায়, কিছু মানুষ যাতে বিরক্ত হয় যে বিএনপির কি দরকার ইশরাককে মেয়র বানানোর। এটাই একমাত্র উদ্দেশ্য, যেটা ফেইল করবে মিজারেবলি। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ যখন কোনো ওইরকম প্রেশার সিচুয়েশন নাই, দে ডোন্ট বদার যে কে কিটা কোনটা চাইলো। আর একটা বিষয় হচ্ছে, তোমরা যদি এনসিপি ওয়ালা, তোমরা যদি খুব সাধু পুরুষ হইতা, সেই ক্ষেত্রে মানুষ বলতো যে এরা তো সাধু পুরুষ, কিন্তু বিএনপি ওয়ালারা তো মেয়র হওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে। তোমরা হুম। যেখানে এজাজে বসায় রাখছো অলরেডি, যে কিনা গাবতলী হাটে হাতটাও মাইরে দিছে। হ্যাঁ, এবং ফানি স্টোরি, এবং তার বিরুদ্ধে আমিনুল জঙ্গি ইসলাম, হিজবুতির অভিযোগ আছে হ্যাঁ একেবারে। ওইটা তো আছে, কিন্তু গাবতলী হাট মাইরে দিছে, আরো কত কিছু করছে হুম। সে। হুম। এখানে একটা ফানি আনরিলেটেড টপিক বলে নেই, অবজারভেশন। এটা বানাইছিল না আমিনুল ইসলামের উপদেষ্টা, ঢাকা সিটি কর্পোরেশন ইয়ে, এই 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 বেচারা কিন্তু খুব আইনশৃঙ্খলার পক্ষে লিখতো। দুঃখজনক বিষয় হলো, এই তার উপদেষ্টা পদ থেকে প্রেশারের কারণে, বাদ দেওয়ার কারণে এখন দেখবেন সে এনসিপির বিরাট একটা মানে কঠোর সমালোচনা হয়ে গেছে। তো বাংলাদেশের মানুষের নীতির ব্যারামিটারটা দেখেন। যাই হোক, এনসিপির প্রসঙ্গে আসি। এরা বুঝছেন, এরা আসলে দেখেন কোনো কাজের কাজের মধ্যে নাই এখনো পর্যন্ত। আমরা গত মিটিং আলোচনা হয়েছে গঠনতন্ত্র, গণতন্ত্র এরা এখনো করে নাই। না। 2 মাস আগে আমরা একবার আলোচনা করছিলাম পডকাস্টে যে এনসিপি ওয়ালারা আসলে কি চায় তারা জানে না।
এখনো পর্যন্ত তারা জানে না, এখনো পর্যন্ত কোনো জেলা উপজেলাতে তারা কমিটি করতে পারে নাই, তাদের কোনো ভালো লোক নিয়ে আসতে পারে নাই, এদিকে তাদের নিবন্ধন কোনো নাই তাদের। নজরই নাই। তাদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব আছে, সার্জিস হাসনাত যে একটা দখল করে রাখছে একটা অংশ, এটারে নিরসন করার তাদের কোনো চেষ্টা নাই। এরা এরকম এরকম করতে করতে এমন একটা অবস্থা যে দিয়েছে যে তাদেরকে কেউ বিশ্বাস করবে না। সার্জিসের বিষয়ে একটা কমেন্ট করে নেই, আমি এটা লোক সংগ্রহ মানে ইয়ে নিজে কন্ট্রোল করতে পারতেছি না। দুদু সাহেবের কমেন্ট যেটা করলো, পিসাবের কমেন্ট, সার্জিস বলে কি স্ট্যাটাস দিচ্ছে যে 17 বছর আপনি কই ছিলেন। আরে ভাই 17 বছর, আবারও ক্লিয়ার করি দর্শকদের উদ্দেশ্যে, এখানে এই দুইজন বড় বড় বিএনপির লোক, আমি কিন্তু বিএনপি না, সুশীল। হুম। 17 বছর দুদু সাহেব যেখানেই থাকুক সে প্রেসারে ছিল, সে ঠিক মতো ব্যবসা করতে পারে না, তার জেলে যাওয়া লাগছে, সে বিএনপির নেতা। সার্জিস 2024 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত শেখ হাসিনার গুণগান গাইতে গাইতে তার নিজের গলা নষ্ট করে দিছে। সো লিস্ট যদি এটা নাহিদ বলতো, মাহফুজ বলতো, আক্তার বলতো, মানা যাইতো, কারণ তারা হুম। আসলেই শেখ হাসিনার বিরোধী ছিল হ্যাঁ। লাস্ট 6-7 ইয়ার্স ওয়েন দে স্টার্টেড ইউনিভার্সিটি ইন ঢাকা ইউনিভার্সিটি। বাট হুম। সার্জিস, হাউ কাম, কিভাবে সে বলতে পারে? সে ফেব্রুয়ারি পর্যন্ত একদম শেখ হাসিনার বিরাট বড় সৈনিক। মানে এটা বলাতে মানুষ তো এগুলো দেখে, এবং এটাই তো এনসিপির ক্ষতি হয়। এনসিপির উচিত এখনই এগুলো সিদ্ধান্ত নেওয়া, মানে টুডে টুমোরো হাসনাতকে তারা ধরে হবে না রাখতে ভাই। পারবে না, পিনাকি যাই ভট্টাচার্য হোক, আপনারা বলতে পারেন তাদের, হবে না, আমি না না দেখছি ওদের এই বারবার, মানে মানুষ তো একটা ইসের মধ্যে। আর এরকম না যে খুব আমাদের গ্রুপের মধ্যেই জানেন যে বড় বড় লিডার হ্যাঁ, আছে, তারা যদি বুঝতো বা জানতো তাদেরকে বলা হয় না নাই। তারা মানে তারা অফলাইনে জামাত ফলো করে অফলাইনে ভাই। অনেক কিছু বলছে, হ্যাঁ। না না, ওরা তারা তো করবে, শেয়ার ওরা করতে চায় না, ওদের ওরা 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 তারা ঠিক শেয়ারই হবে না। করতে চায় না, তাদের ওরা তাদের ওরা বিষয়ে ঠিক আমি অবজারভেশন ওরা বলি। ঠিক হবে না, ওরা ঠিক হবে না। তাদের আপনারা বিষয়ে চিন্তা আমি করতে পারেন অবজারভেশন ওরা বলি, ঠিক হবে না। আমাদের গ্রুপের মানুষদের বিষয়ে একটা অবজারভেশন বলি, বলা ঠিক হবে হুম। কিনা। তারা এত বেশি নিজেদের গুরুত্বপূর্ণ ভাবে যে পার্টি সিক্রেসি শেষ হয়ে যাবে, পার্টিটাই কই? ইউ ডোন্ট হ্যাভ এনি গঠনতন্ত্র, তোমাদের লোকই নাই 250 জনের বেশি, একটা মিটিং হলে 100 জন আসে, তোমাদের এত সিক্রেসি জামাতের মতো, তোমরা কি আন্ডারগ্রাউন্ড পার্টি হতে চাও? আই মিন, না না, বিএনপির এই বিষয়ে লোকগুলা সমালোচনা। এই গ্রুপের ইনফরমেশন নিয়ে ওইখানে দেওয়ার কারণে হ্যাঁ, তারা পদ পাইছে, বুঝছেন? মানে হ্যাঁ, আমাদের হ্যাঁ, গ্রুপটা গুরুত্বপূর্ণ, এটাই আসলে ইন্ডিকেট হুম। করে। এনিওয়ে, আমাদের আমরা আমাদের উই দেখ ডোন্ট আমি ওয়ান্ট টু। আরেকটা আরেক মিনিটে এটা বলে নিই। আমার মনে হয় 2 মাস আগে আমাদের একটা পডকাস্ট হচ্ছিল এনসিপি বিষয়ক, এবং এনসিপি এবং হাসন ভাগাভাগি বিষয়ক। আপনি কে জানি ছিল, আপনি, হ্যাঁ আমি হ্যাঁ, এবং এই সোহান ছিল, হ্যাঁ। আরেকজন ছিল। হুম। হ্যাঁ, সোহান ভাই ছিল। ওইটাতে বলা হয়েছিল যে এমন, আমি একটা আশঙ্কা প্রকাশ করছিলাম যে এমন একটা সময় হইতে পারে যে এনসিপি এত বেশি ফাইজলামি করবে, তখন পয়েন্ট অফ নো রিটার্ন হয়ে যেতে পারে। যদিও বিএনপির শীর্ষ নেতৃত্ব তারেক রহমান বা মির্জা ফখরুল বা আপনারা, ইমতিয়াজ মির্জা, মারুফ মল্লিক, আপনারা তো কন্ট্রোল করেন। আরে আপনারা যদি আপনারা যদি ভাবে, আপনারা যদি মানে বিএনপি শীর্ষ নেতৃত্ব যদি ভাবেও যে এনসিপি কে আমরা স্পেস দিব, বিএনপি তৃণমূল হয়তো বলবে তখন যে না, আমরা এটাতে রাজি না। হ্যাঁ, এত বেশি বিরক্ত তারা করতে পারে যেমন বিএনপি কে, আমার জামাতের মনে হয়। ব্যাপারে তৃণমূল হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। তা হুম। আমার মনে হয় এনসিপি ইজ ভেরি নিয়ার, মানে এরা আর মনে হয় 10% বাকি আছে তাদের লাইফ লাইন, তারপরে তারা সুযোগ পাবে না। সো দে শুড থিঙ্ক ইট ভেরি কেয়ারফুলি, তাদের সামনে কিন্তু আর রাস্তা নাই। জি। আচ্ছা, মারুফ ভাই, আপনি এনসিপির ব্যাপারে একটু বলেন যে আম, এদের এদের আসলে রাজনৈতিক ভবিষ্যৎ কি, এবং এই গোটা নেক্সাসটা তো আপনি পুরো বার্ডস আই ভিউ থেকে দেখেন। আমাদের মতো যারা রাজনৈতিক বিশ্লেষক, তারা এগুলো দেখতে পারে, বা যারা ডে টু ডে, কিন্তু একটা লোক যে হেডলাইন পড়ে অথবা যা রেগুলার, সে কিন্তু দেখতেছে যে এই পিনাকি ভট্টাচার্য বা এই নেটওয়ার্কের জিনিসগুলোই তাদের মানে মাথায় আসতেছে। তো এই আহ, মানে গোটা ব্যাপারটা যে ধরেন সবকিছুই তো ইন্টারকানেক্টেড, যে নির্বাচন হইতে দিব না, এই কু হওয়া, এবং আপনার বাংলাদেশকে বেসিক্যালি লিবারাল ডেমোক্রেসি থেকে দূরে রাখা, সেটার ব্যাপারে এই যে ষড়যন্ত্রগুলো চলতেছে, সেই ব্যাপারে আপনি একটা একটা হোলিস্টিক একটা মন্তব্য দেন যে আহ, কেন, মানে এটার এটার উদ্দেশ্য কি এই গোটা নেটওয়ার্কের, এবং যেই ফার রাইট, এবং যেই এনসিপি থেকে শুরু করে সবাই যে যারা যারা এগুলোর সাথে জড়িত। আহ, এটার মূল ঘটনাটা হয়েছে কি, এরা আসলে কেউই বাস্তবতার জমিনে নাই। হ্যাঁ, এদের বড় একটা অংশ, ধরেন আজ থেকে 2 বছর বা 1 বছর আগে শাহবাগে বসা, ফুটপাতে বসা, এই টং দোকানে বা ওই যে ছবির হাটে বসে চাটা খাইতো, পুরি সিঙ্গারা খাইতো, এই বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা টাড্ডা মারতো, এদেরকে কেউ চিনতই না। এখন তারা কিন্তু জাতীয়ভাবে পরিচিত হয়ে গেছে, দেশ বিদেশে অনেক লোকের সঙ্গে পরিচয়, রাস্তায় হাঁটতে গেলে সেলফি তুলে লোকজন কথা বলে। এই যে তাদের মধ্যে যে এক ধরনের সেলিব্রিটি ভাব আসছে, প্রবণতা আসছে, এইটাকে তারা আসলে হজম করতে পারতেছে না। এটা গোটা চক্রটারই একই পরিস্থিতি। এটা শুধু ওই এনসিপির পলিটিক্যাল মেম্বার না, নন পলিটিক্যাল, আপনি যে পুরো নেক্সাসটার কথা বললেন, হুম হুম
এদের আসলে এই প্রবলেমটা হচ্ছে, কারণ এরা মনে করতেছে আরে ভাই আমি বললে তো রাষ্ট্রে এই পরিবর্তন হচ্ছে, আমি বললে তো এটা করে ফেলতেছি, ওরে বদলি করে ফেলতেছি, ওরে দমাই ফেলতেছি, ওরে জেলে ঢুকাইতেছি। হুম এই হুম মানসিকতাটা কিন্তু আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন, এইটাকে সংবরণ করা, সংযত আচরণ করা। এই যে আপনি যেটা বললেন না, এই যে এই কে নাসিরুদ্দিন পাটোয়ারির একটা বক্তব্যের কথা বললেন, দি ওয়ে হি এক্সপ্রেসড হিজ থট, এটা কি কি প্রমাণিত হয় যে হি ইজ নট ইন কন্ট্রোল, উনি কন্ট্রোলে নাই, হুম আউট অফ কন্ট্রোল টোটালি। এই জায়গাটাতে এটাই হলো তাদের সাইকোলজিক্যাল প্রবলেম আমার কাছে যেটা মনে হয়। কারণ এটা আপনিও ভালো অবজার্ভ করতে পারবেন, কারণ আপনি আমার রন্টির আশেপাশের লোকজনই তো এখানে আছে, আমরা তো তাদেরকে দীর্ঘদিন ধরে চিনি। জি 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 হ্যাঁ, হ্যাঁ। ওই হুম যে চেয়ারের গরম বলে একটা কথা আছে, ওই গরমটা তারা আসলে সামলাইতে পারতেছে না, কেউ চেয়ারে বসে, কেউ চেয়ারের আশেপাশে গিয়ে। হ্যাঁ আহ, হ্যাঁ এই বিষয়। আর দ্বিতীয়ত এনসিপির যেই সমস্যাটা, এনসিপি হচ্ছে কি জাস্ট আর একটা জাসদের কিন্তু রিফ্লেকশন। জাসদের একদম দেখেন 1971 সালের পরে সেই একই আওয়ামী লীগের, দেশ স্বাধীন হইলো, সদ্য স্বাধীন দেশে আওয়ামী লীগের 73-এর ভোট ডাকাতি, লুটপাট, বাকশাল কায়েম করা, রক্ষী বাহিনী, এর বিপক্ষে কে দাঁড়াবে কে দাঁড়াবে, কোনো বিদ্যমান রাজনৈতিক দল দাঁড়াইতে পারতেছিল না। এই আওয়ামী লীগেরই একটা অংশ, এই সার্জিস আসনাদদের মতো যারা ছাত্রলীগ করতো, ওই আওয়ামী লীগেরই সিরাজুল আলম খান, জাসদের, আসম আব্দুর রব, ইনু, যারা ছাত্রলীগ করতেন তারাই বেরোয় আসলেন, নন পলিটিক্যাল লোকজন এখানে যুক্ত হইলো। তাদের নিয়ে একইভাবে আমরা যেমন এনসিপির কে নিয়ে খুব আশা ভরসা করছিলাম, জাসদকে নিয়েও মানুষ একই রকম আশা ভরসা করলো। বলা হয় যে ওই সময় বিশ্ববিদ্যালয় কলেজের সবচেয়ে মেধাবী তরুণ স্মার্ট হুম ছেলেপেলেরা ছাত্রলীগ করতো, কিন্তু জাসদ নিদারুণ ভাবে ফেল করছে। এই হুম এই এবং দেখেন একইভাবে আগাইতেছে। ওই সময় জাসদ সমানে গুজব ছড়াইতো এই 7ই নভেম্বরের যে পরিণতি কর্নেল তাহেরের, বা তার পরিবর্তে এই সকাল বিকাল ঢাকা শহরে কু হইতেছে। জিয়াউর রহমানের আমলে 25টা কু হইছে, এর মধ্যে অধিকাংশ কুয়ের সঙ্গে জাসদের সম্পৃক্ততা পাওয়া যায়। একই একই অবস্থা দেখেন আপনি এই জেনারেল, যেহেতু জিয়াউর রহমান জাসদের কথা শুনে নাই 7ই নভেম্বর, তাদের যেই পরিকল্পনা ছিল সেনাবাহিনী ভেঙে দেওয়া, গণবাহিনী গঠন করা, একটা অরাজক ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা রাষ্ট্রের মধ্যে, এইটা যেহেতু জিয়াউর রহমান অ্যাকসেপ্ট করে নাই, সে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরে আনছে, রাষ্ট্রের শৃঙ্খলা ফিরে আনছে, উৎপাদন ব্যবস্থায় ফিরে গেছে দেশ। উনি উনার মতো দল গঠন করছে, এইটা কিন্তু জাসদ অ্যাকসেপ্ট করে নাই, কারণ জাসদ মনে করতো যে তাদের কারণে জিয়াউর রহমানের উত্থান। জাসদ যেহেতু হুম কর্নেল তাহেরের নির্দেশ বা ইনস্ট্রাকশন ফলো করে নাই, অতএব জিয়াকে আর দাঁড়াইতে দেওয়া যাবে না। সকাল বিকাল সেনাবাহিনীতে কু হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, একই অবস্থা এখন সেম। এনসিপি মনে করে আচ্ছা তাদের ওই কারণে, সময় কি এরকম নেটওয়ার্ক ছিল, এরকম বদমাইশদের নেটওয়ার্ক ছিল ওই হ্যাঁ সময়? এই একই বদমাইশি করতো। সেনা বাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করা, ওইখানে 5 জনকে নামাই দেওয়া, ওইখানে 10 জনকে নামাই দেওয়া। কি বললাম, 25তম কুয়ে জিয়াউর রহমান মারা গেছে সম্ভবত, এর আগে 24টা কুয়ো তাকে সামলাইতে হয়েছে। এবং একইভাবে দেখেন, আমরা সকাল বিকাল গুজব শুনি, ওই সময় কিন্তু জিয়াউর রহমান এই জিনিসটা কন্ট্রোল করতে পারছিল, যেহেতু উনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। এখন কিন্তু বিএনপি ক্ষমতায় নাই, অনেক কিছুই তারা কন্ট্রোল করতে পারছে না, কিন্তু একই হুম অবস্থা যে তাদের কারণেই খালেদা জিয়া মুক্ত হয়েছে। এই যে যেটা সার্জিস বলছে 17 বছর কোথায় ছিলেন, মানে ওই সময় জাসদের লোকজন যেসব কথাবার্তা বলতো, এনসিপির লোকজন একই কথাবার্তা বলে। এবং এবং তাদেরও পরিণতি একই রকম হবে। একই রকম জাসদের দিকেই যাচ্ছে তারা। তারা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে পারবে না বলে আমি মনে করি। ওকে, ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করতেছি। বাই দ্য ওয়ে, এখানে একটা ক্লারিফিকেশন দিই। এখানে আহ, মারুফ মল্লিক ভাই বিএনপির সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িত। না 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 না, ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে কোনো ধারে কাছেও নেই, কেউ আমাকে চেনে না। রন্টি ভাই কোথা থেকে এই কথা বললো, বাট আমরা বিএনপির ওয়েল উইশার, এবং আমরা চাই যে আমরা বাংলাদেশের ওয়েল উইশার, বিএনপি এখানে ওইটার আমার সাথে। থেকে একটা ক্লারিফিকেশন দেওয়া উচিত, বিএনপির সঙ্গে আমি কোনোভাবেই যুক্ত না। আমার যে জিনিসটা হচ্ছে, আপনি দেখবেন, আপনি কানাডায় থাকেন বা রন্টি চৌধুরী আয়ারল্যান্ডে থাকে, ওখানে কিছু কিছু লেখক থাকে, কেউ হয়তো বা লিবারেলদের নিয়ে লেখে, কেউ কনজারভেটিভদের নিয়ে লেখে সব সময়। হুম আমি ওই জায়গা থেকে বিএনপিকে নিয়ে লিখি, জিয়াউর রহমানকে নিয়ে লিখি, খালেদা জিয়াকে নিয়ে লিখি। তো হইতে পারে আমার অনেক কিছুই মনে হইতে পারে যে এই লোকটা বিএনপির পক্ষে লিখছে, কিন্তু বিএনপির সঙ্গে আমার সরাসরি কোনো সংযোগ বা সম্পর্ক নাই, এটা আমার মনে হয় যে পরিষ্কার করে দেওয়া উচিত। হুম। যাই হোক, আপনারা এখন কেউই দেখি বিএনপি ওন করতে চান না। এখানে না না, একমাত্র ওন করি বিএনপির না। সাথে সম্পর্ক, না না, বিএনপি কে বিএনপির ওন সাথে করা। সম্পর্ক নাই একমাত্র আমার, মানে আমি তো
এখন মনে হইতেছে যে আমি বিএনপির পক্ষে বলতেছি, কিন্তু আমি আগস্টের পরে প্রথম 2 মাস 3 মাস মানে বিএনপির এত বিরুদ্ধে ছিলাম ছাত্রদের পক্ষে। এই কারণে এখানে যদি ছাকা খেয়ে থাকি, একমাত্র আমি মানে না ছাত্রদের না কাছ থেকে রনি ছাকাটা চৌধুরী, আমি বেশি এই খাইছি। জিনিসটা হচ্ছে যে আমার পার্সোনালি আমি এবং ইমতিয়াজ মির্জা আমাদের দুইজনেরই কিন্তু বিএনপির সঙ্গে অফিসিয়াল কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এখন ওইটাই হুম, বলছি আমরা যে ব্যক্তি অফিসিয়াল। হিসাবে বুঝতে আমাদের পারছি। একটা রাজনৈতিক সমর্থন থাকতেই পারে, রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমাদের কথাবার্তা যোগাযোগ থাকতেই পারে, সেটা আমরা অস্বীকার করছি না। হুম হুম হুম। না, শুধু আচ্ছা, এটাই সেই ক্ষেত্রে এটাই ক্লারিফিকেশন। বিএনপি যদি ক্ষমতায় আসে আগামী ইলেকশনের পরে, এবং তারাও যদি একটু শাসন ব্যবস্থার মধ্যে উল্টাপাল্টা জিনিস শুরু করে, আপনারা বিরুদ্ধে নামবেন? আমরা না, গণতন্ত্রের পক্ষে সব সময়। অবশ্যই। এবং আমরা ফার রাইটের বিরুদ্ধে অলওয়েজ থাকবো, ফার রাইট ফ্যাসিস্টদের বিরুদ্ধে। উই আর এগেনস্ট ফ্যাসিস্ট, বাংলাদেশি এগেনস্ট ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট হ্যাঁ। কিন্তু নট ওই হাসিনাতে শেষ হয় এখন। এটা ফ্যাসিজম চলতেছে না, এখন তো ফার রাইটের এখন ফ্যাসিজম চলতেছে। হ্যাঁ, এই ভয়ঙ্কর। মবক্রেসি কি, আপনি এগুলো ফ্যাসিজম না যে আপনি তো কাউরে থাকতে হ্যাঁ, দিবেন না? নারীদের বিরুদ্ধে, এর বিরুদ্ধে, তার বিরুদ্ধে। আমরা চাই বিএনপি, আমাদের সাথে বিএনপিও চায় যে একটা সুন্দর একটা দেশ থাকুক, সবার মতামত, সবার অধিকার একরকম থাকবে। জি সিম্পল জি অ্যাজ দ্যাট। এখানে তো আর কোনো উঁচু নিচু কোনো কিছু নেই। হুম, ঠিক হুম। আছে। দর্শকরা সবাই দেখলেন, খুবই দুর্দান্ত একটা আলোচনা হলো। রন্টি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার, মানে ইনপুট আমাদের আই ওপেনার। আর মারুফ মল্লিক ভাই তো অলওয়েজ দুর্দান্ত কথা বলেন, আপনারা আবারও শুনলেন। আবারও আপনাদের সামনে আসবো, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের জানান। আজকে আমাদের জন্য খুবই একটা ভালো দিন, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।